আদিত্য আজ অফিসে যায়নি। আজ সে নূরের সাথে পুরোটা সময় কাটাবে বলে মনস্তাপ করেছে। গত কয়েকদিনের ঘটনায় আদিত্যর মনে হচ্ছে সে নূরের ঠিকমতো খেয়াল রাখতে পারছে না। তাই হয়তো নূর এমন উল্টো পাল্টা আচরণ করছে। এটা ভেবেই আদিত্য আরও বেশি করে নূরের খেয়াল রাখতে চায়, যাতে নূরের সবকিছু সে বুঝতে পারে। অ্যাঞ্জেলটাকে কোনোরকম কষ্ট পেতে দিবে না সে। নূরের মন প্রফুল্ল করতে পুল সাইডে ছোট্ট পার্টির আয়োজন করেছে আদিত্য। বাইরের কেউ না, শুধু নিজেরাই করবে। পার্টির কথা শুনতেই আবির সকাল সকালই চলে এসেছে। তাকে এত সকাল সকাল দেখে বিহান ব্যঙ্গাত্মক সুরে বলল, কি রে হালা, সকাল সকাল কি তত্তায় দৌড়ানি দিছেনি? আবির পুলের পাশে রাখা ছাতা বিশিষ্ট চেয়ারে বসে বলল, আর বলিস না ইয়ার, মানুষের মাঝে আজকাল মানবতাই নাই। রাতভর এত নিঃস্বার্থ সেবা করলাম মেয়েটাকে, নিজের কথা একবারও ভাবলাম না। কত খাটুনি করে তার সেবা করলাম, অথচ দেখ কি অকৃতজ্ঞ, সকাল সকাল তাড়িয়ে দিল আমাকে। এই কি সেবার প্রতিদান? না হয় একটু নামটাই ভুলে গেছি তার। সকালে ঘুমের ঘোরে না হয় অন্য নাম বলে ফেলেছি, তাই বলে এভাবে নির্দয়ের মতো তাড়িয়ে দিবে? তাও খালি গায়ে, পরনে শুধু শর্টস ছিল। ওই অবস্থায়ই তাড়িয়ে দিল। শেষে দারোয়ানের কাছ থেকে কাপড় চোপড় ধার নিয়ে পড়তে হয়েছে। বল এইডা কোনো কথা? আরে ভাই, শেক্সপিয়ার মামা কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম? কিন্তু এই তুচ্ছ বোকা নারী জাতি এত মহৎ ব্যক্তির উক্তিও ভুলে গেছে। কি হবে এদের? আবিরের কথায় হাসতে লাগল বিহান। তারপর বলল, এক্কেরে ঠিক কাজ হইছে। তোর লগে এমতেই হওন উচিত। বাই দ্য ওয়ে, তুই ভুলে কার নাম লইছিলি? আহানার? আবির কপট রাগ দেখিয়ে বলল, শাট আপ ইয়ার। আহানাকে কখনো আমি ওইসব সময়ে মনে করি না, আসলে ওকে আমি ওইভাবে কখনো মনেই করি না। তবে যখনই হুট করে মনে উদয় হয় ওর কথা, তখন শুধু গিয়ে একবার দেখে আসি, আর ওকে ইচ্ছেমতো জ্বালিয়ে আসি। ব্যাস এতটুকুই, এরও বেশি না ওর প্রতি আমার চাহিদা, আর না প্রয়োজন। তো কতদিন এমতে চলবি? আহানা যদি অন্য কারো লগে ছাদি কইরা ফালাই তখন কি করবি? আবির স্মিথ হেসে বলল, কি করব, একটা প্রেসার কুকার গিফট করে দিব। জানি ওর জন্য অনেক বড় গিফট হয়ে যাবে। এত বড় গিফট ওর 14 গোষ্ঠী মিলেও হয়তো দিতে পারবে না। আমার কাছ থেকে এত বড় গিফট পেয়ে বিস্ময় অজ্ঞান বনেও যেতে পারে। এখন আমি মানুষটাই এত মহান, কি আর করার? বলেই অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগল আবির। বিহান অসহায় ভঙ্গিতে মাথা দুই দিকে নাড়াল। এই পাগলটার সুবুদ্ধি কবে হবে কে জানে। অনেক দেরি না করে ফেলে। ওদের কথাবার্তার মাঝে আদিত্য নূর চলে এলো। নূরকে পাজা কোলে করে নিয়ে আসছে আদিত্য। নূর আবিরদের দিকে হাসি মুখে তাকিয়ে হাত নাড়াল। আবির বলে উঠল, আসেন আসেন ভাবি, আপনিই তো পার্টির প্রধান অতিথি। নূর খুশি মনে হাসল। পুলের পাশে মিউজিক সিস্টেম লাগানো হয়েছে। আবির তাতে গান ছেড়ে দিয়ে উড়াধুরা এলোপাতাড়ি নাচতে লাগল। সাথে বিহানও যোগ দিল। নূর এসব দেখে হেসে কুটিকুটি হচ্ছে, আর আদিত্য নূরের খুশিতে মন জুড়াচ্ছে। কিছুক্ষণ পর সবাই সুইমিং পুলে নামল। সেখানেও ইচ্ছেমতো মাস্তি করতে লাগল।
নূর সাঁতার জানে না, তাই আদিত্য তার জন্য একটা পাম্প দেওয়া সুইমিং বেডের ব্যবস্থা করেছে। পানির উপর ভাসছে বেডটা আর নূর তার উপর বসে আছে। আদিত্য পুলের মাঝে দাঁড়িয়ে নূরের বেডটা ধরে পানির উপর এদিক ওদিক ভাসাচ্ছে। তাতে নূর ভীষণ খুশি। হাতে তালি বাজিয়ে বাচ্চাদের মতো প্রফুল্ল চিত্তে হাসছে সে। দুষ্টুমি করে আদিত্যর দিকে ছুঁড়ে মারছে। অনেক আনন্দ হচ্ছে তার। তাদের এইসব আনন্দ উল্লাস দেখে জলে পুড়ে ছারখার হচ্ছে ঝুমুর। ছাদের উপর দাঁড়িয়ে নিচের সবকিছু দেখছে সে। তারা পার্টি করছে অথচ ঝুমুরকে একবার জানালো না। রাগে ফেটে যাচ্ছে সে। এত কিছুর পরেও এত আনন্দ কিভাবে করছে এই লোক? না, এভাবে আর চলবে না। আমাকে এবার অন্য পন্থা অবলম্বন করতে হবে। বড় কিছু করতে হবে যাতে পাগলি সারা জীবনের জন্য দূর হয়ে যায় আদিত্যর কাছ থেকে। আদিত্য যাতে চাইলেও আর ফিরে না পায় তাকে এমন কিছু করতে হবে। মনে মনে নিজের প্ল্যান সাজাতে বসল ঝুমুর। পরদিন আদিত্য অফিস যেতেই ঝুমুর সুযোগ বুঝে নূরের রুমে এসে ওর পাশে বসল। মুখে মিথ্যে আতঙ্কের ছাপ এনে বলল, জানো আপু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। নূর বুঝতে না পেরে বলল, কেন? আমার কি হয়েছে? কেন, দেখলে না কিভাবে তোমাকে সেদিন চড় মারল আদিত্য? আমার তো খুব খারাপ লাগলো দেখে। আসলে সে তোমাকে পছন্দই করে না, তাই তো ওভাবে মারল। নূর ভাবনাগ্রস্ত মুখ করে বলল, কিন্তু হিরো তো মাফ চেয়েছে, বলেছে আর করবে না এমন। আরে ধুর, ওসবও তো উপরে উপরে বলেছে। আসলে মনে মনে সে তোমাকে একদমই পছন্দ করে না। নূর মলিন মুখে বলল, পছন্দ করে তো। এই দেখ কত খেলনা এনে দিয়েছে আমাকে। আরও অনেক কিছু করে। হিরো অনেক ভালো। আপু তুমি না অনেক সরল, তাই ওই লোকের চালাকি বুঝতে পারছো না। সে একদমই তোমাকে পছন্দ করে না। তোমার সাথে এসব করে কারণ সে সবার চোখে ভালো থাকতে চায়। সবাই যাতে ভাবে সে তোমাকে ভালোবাসে তাই এমন করে। আসলে আদিত্যর মনে চলছে অন্য ফন্দি। নূর প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলল, ফন্দি? এটা আবার কি? আরে ফন্দি মানে তোমার খারাপ কিছু করার চিন্তা করছে। নূর আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, খারাপ কিছু? কি খারাপ কিছু? ঝুমুর অনেকটা নাটকীয় ভঙ্গিতে ত্রাসিত কণ্ঠে বলল, আমার তো বলতেও ভয় করছে। জানো আদিত্য অনেক ভয়ঙ্কর লোক। সে একদমই ভালো না। আদিত্য তোমার সাথে ভালো ব্যবহার করে, তারপর একদিন তোমাকে চুপ করে একসময় চা কু দিয়ে বাই করে মেরে ফেলবে। আর সবাইকে বলবে তুমি কোথাও পালিয়ে গেছো। এমনটাই করার সিদ্ধান্ত করেছে সে। নূর আতকে উঠল। আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, না না, এসব কি বলছো? আমার হিরো এমন করবে না। সে আমাকে মারবে না। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই আমি তোমাকে নিজের কানেই শোনাব। আমি বুদ্ধি করে আদিত্য সব কথা ফোনে রেকর্ড করেছি। এই দেখ। ঝুমুর একটা ভিডিও প্লে করল, যেখানে একটা লোক বসে ফোনে কথা বলছে। তার পেছনে সাইড দেখা যাচ্ছে। আদিত্যর মতো পোশাক পরা। ঝুমুর তাকে জানালো এটা আদিত্য। অবুঝ নূর তাই বিশ্বাস করে নিল। আদিত্যর কণ্ঠ শোনা যাচ্ছে। সে ফোনে বলছে, শোন, সব রেডি রেখেছিস তো?
খুব জলদি এই পাগলিটাকে বাই করব আমি। একে আর সহ্য হচ্ছে না আমার। জাস্ট নিতে পারছি না আর। না চাইতে ওই পাগলির সাথে ভালো ব্যবহার করতে হচ্ছে। খুব জলদি এটার বলি দিতে হবে। তোরা সব ঠিকঠাক করে রাখিস। ভিডিওটা দেখে স্তব্ধ, আতঙ্কিত হয়ে গেল নূর। কষ্টও হচ্ছে তার অবুঝ মনে। তার হিরো তাকে মেরে ফেলবে ভাবতেই ভীষণ রকম কষ্ট হচ্ছে তার। চোখে জমছে নোনা জল। তা দেখে ঝুমুর বাঁকা হাসল। তার প্ল্যান কাজ করছে। পাগলি বুঝতেই পারেনি এটা আদিত্য না, অন্য লোক, যাকে ঝুমুর আদিত্যর কণ্ঠ কপি করিয়েছে। প্ল্যানের ধাপ বাড়িয়ে ঝুমুর বলল, দেখলে তো কত ভয়ঙ্কর লোক সে। একদম ভালো না, মানুষ মারা তার রোজকার কাজ। এক নাম্বারের জল্লাদ। তোমাকেও মেরে ফেলবে। নূরের মাঝে ভয় আর কষ্টের সংমিশ্রণে পীড়াদায়ক অনুভূতি হচ্ছে, যার মর্ম নূর সঠিক বুঝতে পারছে না। শুধু বুঝতে পারছে হিরোর এই রূপ দেখে তার একটুও ভালো লাগছে না। খুব পচা লাগছে। তার হিরোটা এত পচা। নূরকে মেরে ফেলতে চায়। নূর কি করেছে এমন? কাঁদতে লাগল নূর ফুপিয়ে ফুপিয়ে। ঝুমুর বলল, দেখ আপু, কাঁদলে হবে না। তোমাকে পালাতে হবে এখান থেকে, না হলে মেরে ফেলবে তোমাকে। পালাব? কিন্তু কিভাবে? আর কোথায় পালাব? আমি সব ব্যবস্থা করে দিব। তোমাকে আমি এখান থেকে বের হওয়ার রাস্তা করে দিব। তুমি বাইরে গিয়ে যে কোনো গাড়িওয়ালাকে বললেই তোমাকে বাড়িতে পৌঁছে দিবে। দেখ, আমি তোমার সাথে যেতে পারছি না এখন, কারণ দুজন গেলে আদিত্য সন্দেহ করবে। তাই তুমি যাও, আমি থাকি। সত্যি? আরে হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। এখন চলো আমার সাথে, তোমাকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছি। নূর মলিন মুখে মাথা দুলিয়ে ঝুমুর সাথে রুমের বাইরে এগোল। তার কেমন যেন ভীষণ রকম কষ্ট হচ্ছে। কোথাও ব্যথা করছে অসহনীয়, যা অবুঝ নূর ধরতে অক্ষম। শুধু দুচোখ ভরে আসছে তার। অভিমান হচ্ছে খুব করে। তার হিরোটার উপর অভিমান হচ্ছে। ঝুমু ঠিকই বলেছে, নূর চলে যাবে এখান থেকে। পচা হিরোর কাছে আর থাকবে না সে। একদম না। অভিমান বুকে চেপে মলিন, ব্যথিত হৃদয় ঝুমুরের সাথে বাইরে এলো নূর। লিভিং রুমে তখন তেমন কেউ ছিল না। ঝুমুর চারিদিকে চোখ বুলিয়ে সাবধানে নূরকে নিয়ে দ্রুত মেইন দরজার বাহিরে এলো। এবার শুধু গার্ডগুলোর চোখ ফাঁকি দেওয়ার পালা। ঝুমুর নূরকে ফিসফিস সুরে বলল, শোনো আপু, আমি যখন ইশারা করব তখন তুমি দৌড়ে গেটের বাইরে চলে যেও, কেমন? নূর ঘাড় কাত করে সম্মতি দিল। ঝুমুর নূরের কাছ থেকে সরে গিয়ে সুইমিং পুলের কাছে এসে ইচ্ছে করে পা পিছলে পানিতে পড়ে গেল। মিছামিছি পানিতে ডুবে যাওয়ার ভং ধরে চিল্লাতে লাগল, বাঁচাও বাঁচাও। তা দেখে গেটের গার্ডগুলো সব তার দিকে ছুটে এলো বাঁচাতে। ঝুমুরের হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করল। ঝুমুর সুযোগ বুঝে নূরকে ইশারা করল গেট দিয়ে বেরিয়ে যেতে। নূর তা বুঝতে পেরে গার্ডদের অগোচরে গেটের দিকে চলে গেল। গেটের কাছে এসে একবার কান্না ভেজা চোখে বাসার দিকে আবার তাকাল। তারপর দ্রুত বেরিয়ে গেল গেট পার হয়ে। নূর যেতেই ঝুমুরের ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। ফাইনালি তার পথের কাটা বিদায় হল। এই পাগলি আর কখনোই নিজের ঠিকানা খুঁজে পাবে না। তাই ঝুমুরের করা কাজের কথাও কেউ জানতে পারবে না, এমনকি আদিত্যও না।
ঝুমুর সব বুঝে শুনেই কাজ করেছে। সে ভালো করেই জানে বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে। তাই তো সে প্রতিবারই এমন পদ্ধতিতে কাজ করেছে যে সিসি ক্যামেরায় তেমন কিছু বোঝা যায় না। সেই কৌশলেই ক্যামেরা আড়াল করে সে সব কাজ করে এসেছে। আজও ক্যামেরায় মনে হবে নূর একা একাই বেরিয়ে গেছে। তাই তো তার উপর সন্দেহ আসবে না। একেই বলে এক ঢিলে দুই শিকার। সাপও মরল, আর লাঠিও ভাঙল না। আদিত্য একটা আউটডোর বিজনেস অ্যাসোসিয়েশন কনফারেন্সে এসেছিল। বাসা থেকে সোজা এখানেই এসেছে সে। দুপুরের দিকে শেষ হয় কনফারেন্স। কনফারেন্স শেষ করে গাড়িতে উঠে বসেই আগে নূরের নাম্বারে ফোন দেয় সে। মনটা কেমন যেন অস্থির লাগছে তার হঠাৎ। কেমন অশান্ত হচ্ছে মন। নূরের সাথে কথা না বলা পর্যন্ত ভালো লাগবে না তার। কনফারেন্সে থাকায় ফোন করতে পারেনি সে। তাই বের হয়েই আগে ফোন করেছে সে। কিন্তু নূর ফোন ধরছে না। পরপর কয়েকবার দিল কিন্তু নূর ফোন ধরছে না। আদিত্য ভাবল হয়তো ফোন রেখে অন্য কোথাও গেছে। অফিসে থাকা অবস্থায় একটু পরপরই সিসি ক্যামেরায় দেখে নূরকে। এখানে তো তাও পারছে না। সকাল থেকে নূরকে না দেখে মনটা ভীষণ অস্থির হচ্ছে তার। সামনে থেকে বিহান নিজের বলে যাচ্ছে, হালার এছাড় গ্রুপের মুখটা দেখছ ছাদি। তোরে ব্যাককোট বিজনেসম্যান অফ দ্য ইয়ার ব্যাককোট হইতে দেইখা কেমতে জইলা পুইরা কয়লা হইয়া যাইতাছিল। আমার তো জব্বর মজা লাগতাছিল উইটা দেইখা। কত চেষ্টা করল আমগো হারানোর, তোরে মারার কিন্তু কোনোটাই কাজে দিল না। তয় একখান কথা আদি। আমগো কইলাম সাবধানে থাকনো লাগবো। ওই হালাই চুপ থাকবো না, আজকের পর তো আরো খ্যাপাকু তোত্তা হইয়া যাইবগা। তোর ক্ষতি করার জন্য উইঠা পইরা লাগবো। তাই আমগো আরো সাবধান হন লাগবো। হুনতাছস কি কইতাছি? আদিত্য বোয়ালখালি ভঙ্গিতে বলল। হ্যাঁ, সাবধানও তো হতে হবে। আমার জন্য না, নূরের জন্য। আগের মতো হলে আমি এসব নিয়ে ভাবতামই না, তবে এখন আমি ভয় পাই। নূরের ক্ষতি হওয়ার ভয় পাই। ওকে হারানোর ভয় পাই। তাই বাসার সিকিউরিটি আরও বাড়িয়ে দে। আমি কোনো কমতি চাই না। আচ্ছা তুই এইসব নিয়ে চাপ লইস না। বিহান বললেও আদিত্য কেন যেন শান্ত হতে পারছে না। সে আবার ফোন করল নূরের নাম্বারে। কিন্তু আবারও ফোন ধরল না সে। আদিত্যর অস্থিরতা কেমন বৃদ্ধি পাচ্ছে। সে এবার বাসার ল্যান্ডলাইন নাম্বারে ফোন দিল। একটু পর জমিলা ফোন রিসিভ করলে আদিত্য বলল, নূর কোথায়? কি করছে ও? বৌনি তো রুমেই আছে। রুমে আছে তাহলে ফোন ধরছে না কেন? একটু গিয়ে দেখুন তো কি করছে। ফোন ধরতে বলুন। আচ্ছা আমি দেখছি এখনই। ফোন রাখার পর আদিত্য অপেক্ষা করতে লাগল জবাবের। কিন্তু সময় গড়িয়ে 10 মিনিট হয়ে গেল কিন্তু কোনো রেসপন্স এলো না। অধৈর্য হয়ে আদিত্য নিজেই আবার ফোন করল। প্রথমে নূরের নাম্বারে করল কিন্তু আবারও রিসিভ হল না। তারপর বাসার নাম্বারে ফোন দিল। জমিলা রিসিভ করলে আদিত্য অস্থির, উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে বললাম না নূরকে ডেকে দিতে। তো কি করছেন আপনি? ওপাশ থেকে জমিলা কিছুটা ভীতিগ্রস্ত কণ্ঠে বলল, আসলে বৌমনি। বৌমনি কি? নূর কোথায়? আসলে বৌমনি রুমে নেই। বাসার কোথাও পাওয়া যাচ্ছে না তাকে।
জমিলার কথাটা যেন কথা ছিল না। এই যেন বজ্রপাতের ন্যায় আদিত্যর কানে বিস্ফোরণ ঘটাল, যা আদিত্যর ভেতর বাহিরের সবকিছু মুহূর্তেই স্তম্ভিত করে দিল। পরপরই আতঙ্কিত কণ্ঠে বলল, পাওয়া যাচ্ছে না মানে? এমন ফালতু কথা বলার সাহস কি করে হলো আপনার? এটা বলার জন্য আপনাদের রাখা হয়েছে। যান, ভালো করে খুঁজুন। নিশ্চয় কোথাও বসে খেলছে। ভালো করে খুঁজুন। আদিত্য কেটে দিয়ে উত্তেজিত কণ্ঠে বলল। বিহান, গাড়ি ঘোড়া, বাসায় চল। কি হইছে আদি? এমন করাচ্ছছ কেলা? তুই দ্রুত বাসায় চল। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স হ। যাইতাছি। আদিত্য কিভাবে রিল্যাক্স হবে? তার তো হৃৎস্পন্দনই বন্ধ হয়ে যাচ্ছে। হাত পা মৃদু কাঁপছে। বুকটা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। এসির মাঝেও ঘেমে পুরো ভিজে যাচ্ছে সে। ওর অ্যাঞ্জেলটা কোথায় গেল? কোথাও যায়নি। নিশ্চয় সেদিনের মতো কোনো কোনায় বসে খেলছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। বাসায় গেলেই পেয়ে যাব পাখিটাকে। নূর ঘণ্টাখানিক ধরে রাস্তা দিয়ে হাঁটছে আর ঠোঁট উল্টিয়ে কাঁদছে। পুতুলটা এক হাতে পেঁচিয়ে ধরে হাতের উল্টো পিঠে কান্না মুছতে মুছতে যাচ্ছে সে। তার খুব কষ্ট হচ্ছে। হিরোর পচা রূপ তাকে অনেক কষ্ট দিচ্ছে। হিরোটা এমন কেন করল তার সাথে? সে তো হিরোকে একদম জ্বালায়নি। লক্ষ্মী মেয়ে হয়েছিল। তাহলে তাকে কেন মারতে চাইল? পচা হিরো। কখনো কথা বলবো না তার সাথে। এসব ভেবে ভেবে নূর কাঁদতে কাঁদতে এগুচ্ছিল। তখনই রাস্তায় একটা বাস দাঁড়ান দেখতে পেল সে। তার মনে পড়ল ঝুমুর বলেছিল গাড়িওয়ালাকে বললেই ওকে বাড়ি পৌঁছে দিবে। নূর সেই মোতাবেক আস্তে আস্তে শঙ্কিত মনে বাসে উঠে এলো। বাসে তখন যাত্রী ছিল না। ড্রাইভার আর হেল্পার বসে সিগারেট খাচ্ছিল। নূরকে গাড়িতে উঠতে দেখে হেল্পার বলল, কই যাইবেন ম্যাডাম? নূর কাচুমাচু ভঙ্গিতে বলল, নূর বাড়ি যাবে। আমাকে বাড়ি দিয়ে আসেন। হেল্পারের ভ্রু কুঁচকে আসল। দুজন নূরকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করতে লাগল। কুরুচিপূর্ণ তাদের চোখের নজর, যা অবুঝ নূর বুঝতে পারল না। হেল্পার আর ড্রাইভার দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে রহস্যময় হাসল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হ অবশ্যই। আপনি বহেন, আপনারে বাড়ি পৌঁছাইয়া দিমুনে আমরা। কোনো চিন্তা কইরেন না। নূর ঘাড় কাত করে একটা সিটে গিয়ে বসল। হেল্পার ড্রাইভার বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। অবুঝ নূর জানল না কোনো ভয়ঙ্কর ফাঁদে পা দিল সে। বাসায় এসেই গাড়ি থেকে নেমেই পাগলের মতো বাসার ভেতর দৌড়াল আদিত্য। ঢুকেই উচ্চস্বরে নূরকে ডাকল। কিন্তু নূর এলো না। তার পরিবর্তে এলো জমিলাসহ বাসার সার্ভেন্টগুলো, যাদের মুখে স্পষ্ট ভীতির ছাপ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওরা। তাদের এমন ভাবভঙ্গি দেখে আদিত্যর বুকের মাঝে কামড়ে ধরল। তাহলে কি নূরকে এখনো পাওয়া যায়নি? আদিত্য পরিস্থিতি আঁচ করতে পেরেও যেন মানতে চাইল না। উত্তেজিত, কম্পিত স্বরে বলল, কি হল? এভাবে দাঁড়িয়ে আছো কেন সবাই? নূর কোথায়? রুমে আছে বোধহয়, তাই না? জানতাম দুষ্টুটা কোনো কোনায় বসে খেলছে। আমাকে টেনশনে রাখা ছাড়া কোনো কাজ নেই দুষ্টুটার। সার্ভেন্টদের মাঝে ভীতি আরও বেশি হল। জমিলা সাহস জুগিয়ে বলল, ছোট সাহেব বৌনিকে পাওয়া যায়নি। আমরা সব কোনায় কোনায় দেখেছি, কোথাও নেই।
আদিত্যর পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। সে উত্তেজিত, রাগী গলায় বলল, কোথাও নেই মানে কি? এতগুলো মানুষ থাকতে অ্যাঞ্জেল হারিয়ে গেল। তোমরা তাহলে কি করছিলে? কিসের জন্য রেখেছি তোমাদের? এতগুলো মানুষ মিলে একজনকে দেখে রাখতে পারোনি? আরে বাসা ছেড়ে তো আর যায়নি। তাহলে পাওয়া যাবে না কেন? তোমাদের দ্বারা হবেই না কিছু। সরে যাও আমার চোখের সামনে থেকে। আমি নিজেই খুঁজে বের করছি আমার অ্যাঞ্জেলকে। দেখ এখনই পেয়ে যাব। বলেই আদিত্য পাগলের মতো সব জায়গায় খুঁজতে লাগল তার অ্যাঞ্জেলকে। সব কোনায় কোনায় খুঁজছে তাকে। করুণ, মায়াময় গলায় ডাকছে, নূরর মাই অ্যাঞ্জেল, বের হয়ে এসো প্লিজ। দেখ তোমার হিরো এসেছে। আর লুকিয়ে থেকো না। প্লিজ এসো না সোনা পাখি। তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেও যখন নূরকে পেল না তখন চোখের সামনে সব অন্ধকার দেখতে পেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। মস্তিষ্ক ফেটে যাচ্ছে তার দুশ্চিন্তায়। আদিত্য দুই হাতে মাথার চুল টেনে ধরে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে গগনবিদারী চিৎকার করে বলল, নূরর। বিহান দৌড়ে এলো আদিত্যের কাছে। ওকে সামলানোর চেষ্টা করে বলল, শান্ত হ আদি, ভাবিরে পাইয়া যামু আমরা। আগে দেখতে হইব ভাবি বাছার ভেতর আদৌ আছে নাকি বাইরে কোথাও চলে গেছে। আমি গার্ডগুলারে জিগাইলাম। ওরা কইল ভাবিরে নাকি বাইরে যাইতে দেহে নাই। বাছায়ও তো পাওয়া গেল না। তাইলে গেল কই? হঠাৎ আদিত্যর কিছু মনে পড়তেই সে উঠে দ্রুত তার রুমের দিকে দৌড়াল। বিহানও দৌড়াল তার পেছনে। রুমে এসে আদিত্য ওর ল্যাপটপ চালু করল। সিসি ক্যামেরার রেকর্ড কানেক্ট করল তার সাথে। সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করল নূর কোথায়। কিন্তু বর্তমান সময়ে কোথাও দেখা যাচ্ছে না তাকে। আদিত্য সময় রিভার্স করে আধা ঘন্টা পূর্বে গেল। তখনও পেল না তাকে। পরে আরও রিভার্স করে 1 ঘন্টা পেছনের সময়ে গেল। তখন দেখতে পেল নূরকে। বাইরে দেখা যাচ্ছে তাকে। নূরকে দেখে যেন আদিত্যর নজরে করুণ মায়া ভেসে উঠল। এই তো তার প্রাণভোমরাটা। কিন্তু কিছুক্ষণ পরই দেখল ঝুমুর পুলের মাঝে পড়ে গেল। আর গার্ডগুলো সেখানে গেল। তখনই নূর সেই ফাঁকে ধীরে ধীরে গেটের দিকে এগুচ্ছে। তা দেখেই আদিত্যর চোখে মুখে আতঙ্ক ছেয়ে গেল। উত্তেজিত, কম্পিত গলায় সে বলতে লাগল, নো নো নো, নূর নো, নো মাই অ্যাঞ্জেল, ডোন্ট গো। একসময় নূর গেটের কাছে চলে গেল। আদিত্য ল্যাপটপের স্ক্রিনে পাগলের মতো হাত বোলাতে বোলাতে অস্থির কণ্ঠে বলল, প্লিজ যান, যাস না, ফিরে আয়। কিন্তু নূর চলে গেল। থেমে গেল আদিত্যর হৃৎপিণ্ড। থমকে গেল তার পুরো পৃথিবী। কিছু সময়ের জন্য অনুভূতি শূন্য হয়ে গেল আদিত্য। তার মানে নূর 1 ঘন্টা আগেই বাসার বাইরে চলে গেছে। তা ভাবতেই আদিত্যর শরীরের সব বোধশক্তি যেন হ্রাস পেল। সে শরীরের ব্যালেন্স হারিয়ে 2 কদম পিছিয়ে পড়ে যেতে নিলে বিহান এসে ধরে ফেলল তাকে। আদিত্য বিমর্ষ, বিভৎসকর আতঙ্কিত চোখে তাকিয়ে কাপা কাপা স্বরে বলল, বিবিহান আমার অ্যাঞ্জেল। আমার অ্যাঞ্জেল চলে গেছে কোথাও। বিহান আদিত্যকে শান্ত করার চেষ্টা করে বলল, শান্ত হ আদি। আদিত্য উত্তেজিত অশান্ত স্বরে বলল, শান্ত হব আমি? কিভাবে শান্ত হব? আমার নূর, আমার অ্যাঞ্জেল 1 ঘন্টা হলো বাসার বাইরে। ভাবতে পারছিস তুই?
নূর তোর আমার স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন না। কোথায় যেতে হবে, কি করতে হবে কিছুই জানে না ও। এই শহরের কিছুই চেনে না ও। কতটা ভয়ঙ্কর ব্যাপার তুই ভাবতে পারছিস? ওর সাথে কি কি হতে পারে তা চিন্তা করতেও আমার রুহু কেঁপে উঠছে। আদিত্য কিছু একটা মনে করে আরো বেশি ভয়ার্ত, বিভ্রান্ত চোখে এলোমেলোভাবে তাকিয়ে বলল, আল্লাহ না করুক যদি আরএস গ্রুপের হাতে পড়ে যায় তখন। ওরা তো তাকেই আছে আমার যেকোনোভাবে ক্ষতি করার। যদি নূরকে ধরে ফেলে ওরা তখন কি করব আমি? কি করব বিহান? ওর কিছু হয়ে গেলে আমি পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দেব বিহান। সব ধ্বংস করে দিব আমি। আদি একটু শান্ত হ আগে। এমতে পাগল হইলে কিছু মাথায় আইব। একটু মাথা ঠান্ডা কইরা ভাবতে হইব কেমন খুঁজমু আমরা ভাবিরে। আমি জ্ঞানের লোক সবগুলারে অহনি কইয়া দিতাছি ভাবিরে খুঁজবার লাইগা। তুই চিন্তা করিস না আমরা পাইয়া যামু ভাবিরে। আদিত্য বিহানের কথা শুনল কিনা তা বোঝা গেল না। সে হঠাৎ কোনো কিছু না বলেই ল্যাপটপটা নিয়ে দ্রুত বেগে ছুটল বাইরের দিকে। বিহানও ঘাবড়ে গিয়ে আদিত্যকে ডাকতে ডাকতে তার পিছে পিছে ছুটল। আদিত্য দৌড়ে বাইরে এসে সোজা গাড়িতে গিয়ে বসল। বিহানও আদিত্যর পাশে দ্রুত বসে পড়ল। এই অবস্থায় আদিত্যকে একলা ছাড়লে অঘটন ঘটিয়ে ফেলতে পারে, তাই বিহান চিন্তিত স্বরে বলল, কই যাইবার চাস? আমি গাড়ি চালাই। আদিত্য যেন কিছু শুনলি না, গাড়ি নিয়ে ফুল স্পিডে বেরিয়ে পড়ল। গাড়ি চালাতে চালাতে অন্য হাতে ল্যাপটপ চালু করে কিছু একটা করে ল্যাপটপটা বিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দেখতে থাক। আর এখানে দেখানো লোকেশনটা বল আমাকে। এইটা কিসের লোকেশন? নূরের লোকেশন। ও প্রথম যেদিন হারিয়ে গিয়েছিল তার পরদিনই ওর জন্য একটা পেন্ডেন্ট কিনে এনেছিলাম। আর এই পেন্ডেন্টে ট্রেকার লাগানো আছে। এখন এখানে দেখা যাচ্ছে নূরের লোকেশন। বাহ, বহুত ভালা কাজ করছস। অহন তো খুব সহজেই ভাবিরে খুইজা বাইর করমু। বিহান ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে লোকেশন চেক করল। সে দেখতে পেল লোকেশন এক জায়গায় স্থির নেই, রানিং চলছে। বিহান আদিত্যকে জানালো, ভাবির লোকেশন তো রানিং দেখাইতাছে, তার মানে ভাবি কোনো যানবাহনে আছে অহন। আদিত্যর ভয় যেন আরো বাড়ল। যানবাহনে আছে মানে? নূর কোনো গাড়িতে উঠেছে? কোথায় বা যাচ্ছে সে? আদিত্যর হাত পা অবশ হয়ে আসছে যেন। আদিত্য বলল, এক কাজ কর, লোকেশন আগে কোথায় কোথায় ছিল সেটা দেখ। বিহান তাই করল। আগের সব চেক করে বলল, ভাবি আমলো বাচ্চা থাইকা বাম দিকে গেছে প্রথমে। তারপর 10 মিনিট আগপ সিগন্যালের কাজ থাইকা রানিং চলতাছে। অহন গাজীপুরের দিকে যাইতাছে। আচ্ছা, যে সিগন্যালের কাছ থেকে গাড়িতে উঠেছে ওখানে যেতে হবে আগে। সিগন্যালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যেতে পারে। হ ঠিক কইছস। চল যাই। আদিত্য গাড়ি দ্রুত চালিয়ে ওই সিগন্যালের কাছে এলো। তারপর ট্রাফিক পুলিশের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইল। আদিত্যকে চেনে না এমন লোক কমই আছে। তার ক্ষমতা সম্পর্কেও ধারণা আছে সবার। তাই তাকে মানা করল না পুলিশ। সিসিটিভি ফুটেজ ওরা দেখতে পেল নূর হাঁটতে হাঁটতে এসে একটা বাসের ভিতরে উঠল। তার খানিক পরই বাসটা ছেড়ে দিল। এটা দেখে তো আদিত্যের ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল যেন নূর একটা অপরিচিত বাসে উঠেছে।
বাসটা ওখানে দাঁড় করানো ছিল। তার মানে বাসে তখন অন্য কোনো যাত্রী ছিল না, যাত্রীওয়ালা বাস তো আর থামিয়ে রাখে না ওভাবে। তার মানে নূর ওই বাসে একা শুধু। নূর কোনো সিচুয়েশনে আছে তা ভাবতেই আদিত্যর সারা শরীর কাঁপছে। বোধশক্তিহীন হয়ে পড়ছে সে। বিহান পাশ থেকে বলে উঠল, আদি, ভাবির কিছু হইব না। গাড়িতে উঠেছে বেশিক্ষণ হয়নি, মাত্র 10-12 মিনিট হইছে। আমরা জলদিই ধইরা ফালামু গাড়ি। আদিত্য বিধ্বংসী নজরে তাকিয়ে বলল, নূরের কিছু না হলেই ওদের জন্য ভালো। না হলে ওরা পৃথিবীতে জন্ম নেওয়ার জন্যেও পস্তাবে। বলেই আদিত্য দ্রুত বেরিয়ে পড়ল। দুজন আবারও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। বিহান বলল, আমি গাড়ির নাম্বার নোট কইরা নিছি। ব্যাঙের লোকগুলারে কইতাছি গাড়ি ধরতে। আদিত্য মাথা নেড়ে সায় দিল। আপাতত মন মস্তিষ্ক প্রচণ্ড আতঙ্কে আছে তার। নূরের কিছু হয়ে যাওয়ার ভয় তাকে সহস্রবার মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। ওর অ্যাঞ্জেলটাকে সহিসালামত ফিরে পায়, এটাই শুধু ওর একমাত্র চাওয়া। আদিত্য লোকেশন দেখে দেখে গাড়ি ফলো করতে লাগল। ফুল স্পিডে চালিয়ে বাস ধরার চেষ্টা করছে। হঠাৎ বিহান বলল, আদি, ভাবির লোকেশন এখন এক জায়গায় দেখাইতাছে। তার মানে বাস কোনো জায়গায় থামাইছে মনে হয়। আদিত্যর হাত পা যেন চলছে না আর। বাস থামিয়েছে, তার মানে কি নূরের সাথে খারাপ কিছু হতে চলেছে? না, কিছু হতে দিবে না সে অ্যাঞ্জেলকে। কিছু না, বিহান আবার জানালো। আদি, ভাবির লোকেশন আবার অন্যদিকে যাইতাছে অহন। মনে হয় হাইটা যাইতাছে কোনো হানে। আচ্ছা, কোন দিকে যাচ্ছে সেটা বল। বিহান আদিত্যকে লোকেশন জানাতে লাগল আর সেই অনুযায়ী যেতে লাগল আদিত্য। মিনিট 20 পর ওরা লোকেশনের অনেকটা কাছে চলে এলো। তখন বিহান ববার জানা, ভাবির লোকেশন অহন এক জায়গায় দেহাইতাছে। প্রায় কাছাকাছি আইয়া পড়ছি আমরা। জলদি পাইয়া জামু ভাবিরে। আদিত্য খেয়াল করল লোকেশন অনুযায়ী যেখানে এসেছে জায়গাটা কেমন গাছপালায় ঘেরা জঙ্গলের মতো। আদিত্যর ভয় বাড়ছে এটা ভেবে যে নূর এখানে কি করছে। বাসের ড্রাইভার ওকে এখানে নিয়ে আসেনি তো? আদিত্যর নিঃশ্বাস আটকে আসছে। নূরের সাথে খারাপ কিছু করার চেষ্টাও করলে ওদের কি ভয়ঙ্কর অবস্থা করবে তা আদিত্য নিজেও জানে না। আদিত্য গাড়ি চালিয়ে একদম লোকেশনের কাছে চলে এলো। সামনে একটা টিনের বাসা দেখতে পেল সে। বিহান জানালো, ভাবির লোকেশন এইখানেই দেহাইতাছে। আদিত্য আর এক মুহূর্তও না দেরি করে গাড়ির দরজা খুলে প্রাণপণে ছুটল বাসাটার দিকে। দরজায় এসে জোরে জোরে লাথি মারতে লাগল আর নূরের নাম ধরে ডাকতে ডাকতে, নূরমাই অ্যাঞ্জেল, দেখ আমি এসে গেছি। তোমার হিরো এসে গেছে। ভয় নেই আর। এক পর্যায়ে দরজা এসে খুলে দিল কেউ। বৃদ্ধ বয়সী একটা লোক এসে দরজা খুলে দিয়ে বলল, ক্যাডা আপনি? এমনে দরজা ভাঙতাছেন কেন? আদিত্য ক্রোধে পাগল হয়ে এক হাতে বৃদ্ধ লোকটির গলা চেপে ধরে বলল, নূর কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার নূর? বল। তখনই হঠাৎ বৃদ্ধ লোকটির স্ত্রী দৌড়ে এসে আদিত্যর কাছ থেকে নিজের স্বামীকে ছাড়ানোর চেষ্টা করে ভয়ার্ত কণ্ঠে বলল, আরে আরে কি করতাছেন? ডাকাত নাকি আপনি? ছাড়েন উনারে। কিন্তু আদিত্য ছাড়ল না। সেই উন্মাদের মতো বলতেই লাগল, আমার নূর কোথায়?
বল কোথায়? হঠাৎ পেছনে থেকে কিছু পড়ে যাওয়ার শব্দে পেছনে ফিরে তাকালো আদিত্য। দেখতে পেল তার প্রাণভোমরাটাকে। নূর দাঁড়িয়ে আছে ভয়ার্ত নজরে তাকিয়ে। হাতের প্লেটটা পড়ে গিয়েই শব্দ হয়েছে। নূরকে দেখে যেন থেমে থাকা হৃৎস্পন্দন এতক্ষণে সচল হল আদিত্যর। নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চালন হল যেন। ঠোঁটে ফুটল অমূল্য রত্ন পাওয়ার খুশি। আদিত্য এবার লোকটাকে ছেড়ে দিয়ে দ্রুত ছুটে গেল নূরের কাছে। দৌড়ে গিয়ে নূরকে দুই হাতে সর্বশক্তি দিয়ে বুকের মাঝে জাপটে ধরল। এইটুকু সময়ে কতবার মরেছে আদিত্য তা শুধু সেই জানে। প্রাণটা সত্যিই বুঝি বেরিয়ে যাচ্ছিল তার। এবার একটু স্বস্তি পাচ্ছে। আদিত্য এতটাই আবেগী হয়ে গেল যে লোকজন কে আছে না আছে তা খেয়াল না করে দুই হাতে নূরের মুখটা ধরে পাগলের মতো নূরের সারা মুখে সহস্র চুমুতে ভরিয়ে দিল। তারপর আবারও বুকের মাঝে লিপটে নিয়ে ধরা গলায় বলল, কোথায় চলে গিয়েছিলি অ্যাঞ্জেল? এভাবে বাসা থেকে কেউ বেরিয়ে যায়? তোর কিছু হয়ে গেলে কি করতাম আমি? জান বেরিয়ে যাচ্ছিল আমার। নূর কেমন যেন চুপসে আছে, কিছু বলছে না। আদিত্য নূরের মুখে হাত বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল? আমাকে বলো। ওরা কিছু করেছে তোমার সাথে? পেছনে থেকে বৃদ্ধ লোকটি এবার বলে উঠল, আপনি কি মাইয়াডার কিছু হন? আদিত্য এবার লোকটার দিকে ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি ওর হাসবেন্ড। ও আচ্ছা, আপনি একটু বাইরে আসেন। আদিত্য নূরে রেখে বাইরে আসল। বিহানও সেখানে আসল। বৃদ্ধ লোকটি বাইরে আসতেই আদিত্য চোয়াল শক্ত করে বলল, এবার বলুন নূরকে এখানে কেন এনেছেন? কি মতলব আপনার? বৃদ্ধ বলল, আপনি ভুল বুঝতাছেন। আসলে আমি কামে থাইকা বাড়ি ফেরার সময় বাসে আসি। সিগনালে বাসটা দাঁড়িয়েছিল দেইয়া আমি ওই বাসে গিয়া উঠি। আমাকে উঠতে দেইহাই হেল্পার কইল, বাস নাকি যাইব না। আমি তখন এই মাইয়াডারে বইসা থাকা দেখলাম। দেইহা কইলাম, যাত্রী তো তুলছেনি তাইলে যাইবেন না ক্যা? হেল্পার তখন রাগ দেহাইয়া কইল, আরে মিয়া এত প্যাচাল পারেন ক্যা? কইলাম যাইব না মানে যাইব না। আপনি নামেন তো। আমার কেমন জানি খটকা লাগলো ব্যাপারটা। আমি মাইয়াডারে জিগাইলাম, তুমি কই যাইবা? মাইয়াডা কইল, আমি বাড়ি যাব। ওরা আমাকে বাড়ি পৌঁছে দিবে। আমি জিগাইলাম, তোমার বাড়ি কই? মাইয়াডা কইল, আমার বাড়ি তো বাড়িতে। আমি বুঝবার পারলাম মাইয়াডা স্বাভাবিক না। আর এই ড্রাইভার আর হেল্পার ওর সরলতার সুযোগ নিয়ে ওর সাথে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করতাছে। তাই আমি কইলাম, আসো আমি তোমারে বাড়ি পৌঁছাইয়া দিমু। তখন ড্রাইভার আর হেল্পার খেপে গিয়ে আমাকে গাড়ি থাইকা নামাই দিবার চাইল। কিন্তু আমি কইলাম, দেহেন মাইডারে না ছাড়লে আমি ওই রাস্তায় দাঁড়াই না পুলিশেরে কিন্তু সব কইয়া দিমু। ওরা তখন ভয় পাইল। আমি অনেক বুঝাইয়া মাইয়াডারে আমার লগে মাত্রই এইহানে লইয়া আইলাম। আমার বউ ওরে খাইতে দিছিল মাত্রই। সব শুনে আদিত্যর কপালের রগ ফুলে নীল হয়ে উঠল। সে বিহানের দিকে তাকাতেই বিহান বলল, চিন্তা করিস না, আমগো লোক ওই বাস ধইরা ফালাইছে। আমি ওইহানে গিয়া দেখতাছি। তুই বরং ভাবিরে নিয়া বাড়ি যা। বলেই বিহান ওখান থেকে চলে গেল দ্রুত। আদিত্য এবার বিনয়ী সুরে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার জানা নেই।
আপনি শুধু নূরকে না, আমার জানটাকে বাঁচিয়েছেন, আপনার এই ঋণ ভোলা অসম্ভব। আমার জীবন দিয়ে দিলেও এর প্রতিদান কম হবে। আরে এগুলা কি কন? ওর মতো আমারও মায়া আছে। তাইলে চোখের সামনে এত বড় অন্যায় কেমনে হইতে দিতে পারি? আচ্ছা আমি তাহলে নূরকে নিয়ে যাই এখন। আচ্ছা। আদিত্য ভেতরে এসে নূরের হাত ধরে বলল, চলো অ্যাঞ্জেল, বাড়ি যাই এখন। বলেই আদিত্য যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হঠাৎ নূর ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আদিত্যর বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নারাজ কণ্ঠে বলল, না, যাব না আমি তোমার সাথে। তুমি পচা। পচা হিরো। যাব না আমি। আদিত্য বিস্মিত হতভম্ব হয়ে গেল নূরের প্রতিক্রিয়ায়। যেন প্রচণ্ড বেগে ধাক্কা খেলছে। আদিত্য বিস্মিত চোখে তাকিয়ে বলল, অ্যাঞ্জেল, কি বলছো তুমি? বাড়ি যাবে না কেন? কি হয়েছে তোমার? বলতে বলতে আদিত্য আবারও নূরকে ধরতে চাইলে নূর সেখান সরে গিয়ে বৃদ্ধ মহিলাটির পেছনে লুকিয়ে ভয়ার্ত, উত্তেজিত গলায় বলল, না না, আমার কাছে আসবে না। তুমি পচা। একদম ভালো না, আমাকে মেরে ফেলবে তুমি। আমি যাব না তোমার সাথে। তুমি যাও চলে এখান থেকে। আদিত্য স্তব্ধ হয়ে গেল। কি বলে নূর? আদিত্য ওর অ্যাঞ্জেলকে মারবে? ওর অ্যাঞ্জেলটা এমন কেন করছে? আদিত্য নূরের কাছে যাওয়ার চেষ্টা করে করুণ সুরে বলল, কি বলছো এসব অ্যাঞ্জেল? আমি কেন তোমাকে মারব? কি হয়েছে তোমার? এমন কেন করছো? কোনো কিছু নিয়ে আমার উপর রাগ করেছ তুমি? বল না সোনা, কি হয়েছে? নূর যেন আরো লুকিয়ে গিয়ে বৃদ্ধ মহিলাটির উদ্দেশ্যে বলল, ওকে যেতে বলো। ও মেরে ফেলবে আমাকে। ও পচা। যেতে বলো ওকে। বৃদ্ধ দুজন কিছুই বুঝতে পারছে না কি করা উচিত তাদের। আদিত্য আবারও নূরকে বোঝানোর চেষ্টা করে বলল, নূর সোনা এমন করে না। বলো না আমাকে কি হয়েছে। কেউ কিছু বলেছে? প্লিজ আমার কথাটা শোনো। বলেই আদিত্য নূরের কাছে যেতে চাইলে নূর আরো বেশি উত্তেজিত হয়ে গেল। কেমন অস্বাভাবিকভাবে আশেপাশের জিনিসপত্র ছুঁড়ে মারতে মারতে বলল, কাছে আসবে না। বললাম না যাব না। যাও এখান থেকে। সরে যাও। পচা তুমি। যাও বলছি। ধীরে ধীরে নূরের অবস্থা বেগতিক দেখে আদিত্য ভয় পেয়ে গেল। সেই নূরকে ঠিক রাখতে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। তুমি শান্ত হও প্লিজ। আমি চলে যাচ্ছি। বলেই আদিত্য দ্রুত বাইরে বেরিয়ে এলো। বৃদ্ধটিকে চোখের ইশারায় ডাক দিয়ে এনে অনুরোধের সুরে বলল, ওর খেয়াল রাখুন প্লিজ। ওকে শান্ত করুন, না হলে অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা আপনি চিন্তা কইরেন না। আমরা দেখাতাছি। আদিত্য বাইরে এসে কেমন বিধ্বস্তের মতো হয়ে গেল। হৃদয়টা ব্যথায় জর্জরিত হচ্ছে তার। তার অ্যাঞ্জেলটা আজ তাকে দুশমন ভাবছে। তাকে পচা বলছে। ওর কাছে আসতে চাইছে না। এই যন্ত্রণার তীব্রতা আদিত্য কিভাবে বহন করবে? গাড়ির কাছে এসে জানালার কাছে এসে সজোরে ঘুষি মেরে দিল সে।
তার নূর এভাবে পর কিভাবে হয়ে গেল? আদিত্যর প্রতি এসব ধারণাই বা কিভাবে হলো? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। নূর যদি আর কোনোদিন ওর কাছে না আসে তাহলে কি করবে ও? কিভাবে বাঁচবে ওকে ছাড়া? না, না, নূরকে ও দূর হতে দিবে না। কিছুতেই না। যতই সরিয়ে দিক তবুও আদিত্য ওর অ্যাঞ্জেলকে সরে যেতে দিবে না। কিছুতেই না। আদিত্য ওভাবেই গাড়ির সাথে পিঠ ঠাকিয়ে নিচে বসে রইল। ধীরে ধীরে সময় গড়িয়ে রাত নামল। তাও আদিত্য ওভাবেই বসে রইল। এর মাঝে বৃদ্ধ লোকটি অনেকবার ডাকল তাকে ভেতরে, কিন্তু আদিত্য গেল না। নূর হাইপার হয়ে যেতে পারে সেই ভয় গেল না। ওখানেই ওভাবে বসে রইল। ধীরে ধীরে রাত ভার হল। একসময় মেঘ ঘনিয়ে আকাশ চিরে বৃষ্টি নামল। আদিত্য তাও বৃষ্টির মাঝে ওভাবেই বসে রইল। গাড়ির ভেতরও গেল না, যেখানে ওর জানটাই ওকে দূরে সরিয়ে দিয়েছে। তখন এই আরাম আয়েস ওর কাছে কোনো কাজেরই না। আদিত্য বৃষ্টির মাঝেই বসে রইল। বৃদ্ধ দম্পতির আদিত্যর জন্য ভীষণ খারাপ লাগছে। তারা বুঝতে পারছে ছেলেটা কত ভালোবাসে নূরকে। তবে খারাপ শুধু ওদের লাগছে না, খোদ নূরেরও কষ্ট হচ্ছে। জানালা দিয়ে সে দেখতে পাচ্ছে তার হিরো কিভাবে বৃষ্টির মাঝে বসে কষ্ট পাচ্ছে। তারও কষ্ট হচ্ছে হিরোর জন্য। কিন্তু ঝুমুরের বলা কথাগুলোও যেন ভুলতে পারছে না। অবুঝ নূর দ্বিধায় ভুগছে। তখনই বৃদ্ধ মহিলাটি নূরের পাশে এসে বসল। নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল, কষ্ট হইতাছে তারে এমনে দেইখা? নূর মলিন মুখে মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝাল। বৃদ্ধ মহিলা তখন মুচকি হেসে বলল, তাইলে যাইতাস না কেন হ্যার কাছে? নূর বাচ্চাদের মতো করে মুখ মলিন করে বলল। কিন্তু ঝুমু তো বলল হিরো পচা, আমাকে মেরে ফেলবে। শোনো, কে কি বলল সেটা দেখার আগে তোমার মন কি কয় সেইটা মানবা। তোমার মন কি কয়? তোমার কি মনে হয় তোমার হিরো এমন করবার পারে? নূর মাথা ডানে বামে নাড়িয়ে বলল, না, আমার তো মনে হয় হিরো আমাকে অনেক ভালোবাসে। ঠিকই মনে হয় তোমার। এই দেখ তোমার জন্য কখন থাইকা ওইভাবে বৃষ্টিতে বইসা আছে। এত কষ্ট কইরা কেন আছে? তোমার লাইগাই তো বইসা আছে। আমি তো হলফ কইরা কইতে পারি ওই পোলা তোমারে মেলা ভালোবাসে। কখনো তোমার ক্ষতি হইবার দিব না, তাই কে কি কইল সেই কথা মাইনো না। মনে রাখবা অনেক সময় নিজের মানুষই তোমারে ভুল বোঝাইব। কারণ তোমার খুশি চায় না হেরা। তাই তুমি তাগো কথা শুইনো না। তুমি তোমার মনের কথা শোনো। তোমার হিরোর কাছে যাইতে মন চাইতাছে? নূর কাদো কাদো মুখ করে মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝাল। বৃদ্ধ মহিলা ঠোঁট প্রসারিত করে বলল, তাইলে যাও। মহিলাটির বলতে দেরি নূরের ছুট দিতে দেরি হল না। নূর দৌড়ে ছুটে গেল বাইরে। আদিত্য মাথা আকাশের দিকে করে চোখ বুজে গাড়ির সাথে হেলান দিয়ে বসে আছে। নূর দৌড়ে সেখানে এসে করুণ কাদো কাদো সুরে ডাক দিল, হিরো! ঠাস করে চোখ খুলে তাকালো আদিত্য। নূরকে দেখে হকচকিয়ে ঝট করে উঠে দাঁড়াল সে। চিন্তিত স্বরে বলল, অ্যাঞ্জেল, তুমি বৃষ্টির মাঝে বাইরে এসেছ কেন? ঠান্ডা লেগে যাবে তো। নূর কিছু না বলে ঝট করে আদিত্যকে জড়িয়ে ধরল। কান্না জড়িত কণ্ঠে বলল,
হিরো ও তুমি পচা না। নূর পচা। নূর পচা মেয়ে। আদিত্যর মন জুড়ে এবার সুখময় শীতল বর্ষণ হল। সে নিজেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তার জানপাখিটাকে। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে সারা মুখে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, উহুম, আমার নূরসোনা একদম পচা না, সে তো আমার অ্যাঞ্জেল, আমার জান। নূরের কপালে আরও একটা চুমু এঁকে দিয়ে নূরকে পাজা কোলে তুলে নিল। তারপর গাড়ির দরজা খুলে নূরকে কোলে নিয়েই ড্রাইভিং সিটে বসল। নূরও আদিত্যর গলা জড়িয়ে ধরে বুকের সাথে মিশে রইল। নূরকে বুকে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল আদিত্য। তাদের যাওয়ার দিকে তাকিয়ে বৃদ্ধ দম্পতি মুচকি হাসল। ভালোবাসা আসলেই সুন্দর। সত্যিকারের ভালোবাসাগুলো ভালো থাকুক আজীবন। বাসায় এসে গাড়ি থেকে নূরকে কোলে নিয়েই বাসার ভেতর ঢুকল আদিত্য। নূরকে খুঁজে পেয়েছে দেখে বাসার সবার মুখেই খুশি দেখা গেল। আবিরও চলে এসেছে নূরের হারানোর খবর শুনে। এখন নূরকে পেয়েছে দেখে স্বস্তি পেল সে। নূরের কিছু হয়ে গেলে যে তার বন্ধুটাও শেষ হয়ে যেত। তবে সবার মাঝে অখুশি শুধু একজন ব্যক্তি। নূরকে ফিরে আসতে দেখে ঝুমুরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার প্ল্যান এভাবে ফ্লপ হয়ে যাওয়া দেখে রাগে শরীর জ্বলে পুড়ে যাচ্ছে তার। এই পাগলি বরাবর ফিরে আসে কেমনে? আজ এই পাগলির সাথেই ঝুমুর পেরে উঠছে না। আর এই আদিত্য হচ্ছে আরেক পাগল। এই পাগলির মাঝে কি দেখেছে কে জানে? কোথা থেকে বারবার খুঁজে বের করেই ছাড়ে। এখন তো ঝুমুরের ভয় হচ্ছে। নূর যদি বলে দেয় যে এসব আমি বলেছি তাহলে কি হবে? না না, বলবে না নিশ্চয়। পাগলি নিজের প্রমিজ ঠিকই রাখবে। আদিত্য নূরকে রুমে এনে দ্রুত তোয়ালে দিয়ে আগে মাথা মুছে দিল। নূর কেমন বাধ্য বাচ্চাদের মতো চুপচাপ অপলক চোখে তাকিয়ে আছে আদিত্যর দিকে। কেমন একাগ্র দৃষ্টিতে দেখছে, যেন মোহময় কিছু দেখছে সে। কেন দেখছে তা বুঝতে অক্ষম নূর। শুধু দেখতে ইচ্ছে করছে তার। ভালো লাগছে তার হিরোকে দেখতে। অবুঝ নূরের মন প্রাঙ্গণে নতুন জোয়ার এসেছে। যে জোয়ারের ঢেউ তার অঙ্গেও ছড়িয়ে পড়ছে। তবে সেই জোয়ারের সারমর্ম বুঝতে অক্ষম নূর। সে জানে না কি ঘটছে তার মাঝে। নূরের মাথা মোছা শেষে আদিত্য কাবার্ড থেকে নূরের কাপড়চোপড় বের করে নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, যাও ভেজা কাপড় পাল্টে এসো, ঠান্ডা লেগে যাবে। নূর এখনো ওভাবেই তাকিয়েই আছে, যেন আদিত্যর কথা তার কানেই প্রবেশ করেনি। ওভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নূর আদিত্যকে জড়িয়ে ধরল। দুই হাতে আদিত্যর কোমর পেঁচিয়ে ধরে আলগোছে নিজেকে সামিল করে ফেলল আদিত্যর বুকের মাঝে। এতে আদিত্য প্রথমে খানিকটা অবাকই হল। তারপর মুচকি হেসে বলল, কি হলো অ্যাঞ্জেলটার? কাপড় পাল্টে এসো, ঠান্ডা লেগে যাবে তো সোনা। নূর আদিত্যর সাথে আরও এটে গিয়ে বাচ্চাদের মতো জেদ ধরে বলল, না, আমি যাব না। আমি এখানেই থাকব। এখানে অনেক ভালো লাগছে আমার। আদিত্য মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আগে কাপড় পাল্টে এসো, তারপর এখানে থেকো যত খুশি। না, যাব না আমি। আমি এখানেই থাকব। সর্দি জ্বর লেগে যাবে তোরে বাবা। লাগুক। আদিত্য বুঝল এভাবে কাজ হবে না। সে আবারও নূরকে কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমে নিয়ে নামিয়ে দিল। তারপর কাপড়চোপড় তার হাতে ধরিয়ে দিয়ে আবার দরজা বন্ধ করে দিল।
নূর ভেতর থেকে দরজা চাপড়ে আহ্লাদি কান্নার ভঙ্গিতে বলল, হিরো ও খোলো না, তোমার বুকে যাব তো। আদিত্য হাসিমুখে বলল, আগে ভেজা কাপড় পাল্টে এসো, তারপর বুকে নিব। ফটাফট পাল্টে এসো। নূর অগত্যা গাল ফুলিয়ে আদিত্যের কথামতো কাজ করতে লাগল। আদিত্য নীরব হাসল। আজ হঠাৎ নূরের কি হলো বুঝতে পারছে না সে। এমন তো আগে কখনো করেনি, তবে যাই হচ্ছে মন্দ না। সে তো নূরকে সবসময়ই বুক পকেটে ভরে রাখতে চায়। আদিত্য ততক্ষণে নিজেও ভেজা কাপড় পাল্টে নিল। তারপর নূরের জন্য গরম গরম স্যুপ নিয়ে এলো। বৃষ্টিতে ভিজেছে, তাই গরম গরম স্যুপ ভালো হবে ওর জন্য। স্যুপটা টেবিলের উপর রেখে ডিভনে বসে নূরের বের হওয়ার অপেক্ষায় রইল। তখনই নূর বের হল। বের হয়েই কোনোদিন না দেখে সোজা গিয়ে আদিত্যর কোলের মাঝে দুম করে বসে পড়ল। আবারও আদিত্যকে জড়িয়ে ধরে মাথা এলিয়ে দিল তার বুকে। যেটা এখন নূরের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে গেছে। বুকে মিশে গিয়ে বলল, নাও, ভেজা কাপড় পাল্টেছি। এখন আমাকে এখানে থাকতে দাও। আর উঠাবে না একদম। আমি এখানে ঘুমাবো এখন। আদিত্য নূরের আজকের আচরণে বারবারই কেমন অবাক হচ্ছে। তবে সীমাহীন ভালো লাগাও কাজ করছে। সুখময় অনুভূতির প্রশান্তিতে শীতল হয়ে যাচ্ছে তার বক্ষস্থল। সেই প্রশান্তির হাসি ঝুলিয়ে আদিত্য নূরের মাথার উপর চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলল, আচ্ছা ঘুমিও, আগে স্যুপটা খেয়ে নাও। খালি পেটে ঘুমানো যাবে না অ্যাঞ্জেল। কিন্তু নূর স্যুপ দেখেই নাক ছিটকে ফেলল। খাবে না সে এই পচা জিনিসটা। একদম ভালো লাগে না তার কাছে। তবুও আদিত্য অনেক বুঝিয়ে শুনিয়ে নূরকে খাওয়াতে রাজি করাল। সামনে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে লাগল তাকে। খাওয়ার মাঝেই আবির আর বিহান এলো ওদের রুমে। ওদের দেখে আবির শায়েরি বলার ভঙ্গিতে বলল, বাহ বাহ বাহ, তোদের দেখে এইমাত্র একটা কবিতা বলক দিয়ে উঠল আমার মাথায়। বিহান বলল, তো গ্যাস বন্ধ করে দিলেই তো পারিস। ওই তুই চুপ কর ছাগলের বংশধর, আমারে কবিতা কইতে দে। হ্যাঁ তো ভাইসাব পেশ করছি আপনাদের সামনে দ্য গ্রেট নোবেলের বহু বিজয়ী কবি আবিরের কবিতা। তোর পিড়িতে কত কিছুই না হইলাম ছকিনা। কখনো ধোপা, কখনো সুইপার, কখনই বাবুর্চি, কখনো বা হইলাম তোর হাতের বদনা। নূর দুই হাতে জোরে জোরে তালি বাজিয়ে প্রফুল্লিত কণ্ঠে বলল, অনেক ভালো হয়েছে। আবির গদগদ ভঙ্গিতে বলল, শুক্রিয়া ভাবি, ব্যাস কখনো অহংকার করিনি। বিহান পাশ থেকে বলল, তুই আগে গোসল কর, তারপর অহংকার করিস। গরু মরা গন্ধ আইতাছে তোর থাইকা। বায়ু দূষণের পেছনে তুই দায়ী হালা। তোরে অনতিবিলম্বে বুড়িগঙ্গায় ছুঁইরা মারা উচিত। আরে বুড়িগঙ্গায় মারবি কেন? ছুঁড়ে মারতেই হয়তো কোনো যুবতী গঙ্গায় মার, আমারও মন লেগে থাকবে। এদের কাণ্ড দেখে হাসছে নূর। আদিত্য বলল, হয়েছে তোদের? কোনো দরকারে এসেছিলি? বিহান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, আদি জরুরি কথা ছিল। আছলে। বিহানের কথা শেষ হওয়ার আগেই আদিত্য বলে উঠল, আমি বুঝেছি কি বলতে চাস তোরা।
আমি পরে কথা বলছি তোদের সাথে। এখন যা। আবির যেতে যেতে মেলোড্রামা করে বলল, এখন তো খেদাই দিবি। বিয়ে করার পর বন্ধু আর বন্ধু থাকে না। বন্ধু হয়ে যায় তখন বাংলা সিনেমার বড়লোক ছেলে আর আমরা হয়ে যাই বাপ আনোয়ার, যে খাবারের নামে শুধু হার্ট অ্যাটাক খায়। চল বিহাইন্না দোকানে গিয়ে দেখি ভালো মানের কোনো হার্ট অ্যাটাক পাওয়া যায় কিনা। আমার স্ট্রবেরি ফ্লেভার পছন্দ, দেখি স্ট্রবেরি ফ্লেভারের হার্ট অ্যাটাক পাওয়া যায় কিনা। আর তোর লাইগা ভ্যানিলা ফ্লেভার নিমুনে। বলতে বলতে বেরিয়ে গেল ওরা। আদিত্য মাথা নেড়ে স্মিথ হেসে বিড়বিড় করে বলল, ড্রামাবাজ। রাত 11টা পার হয়েছে তখন। আদিত্য তার বুকের মাঝে লিপটে থাকা নূরের তাকালো। ঘুমিয়ে গেছে তার পরিটা। অভ্যাস অনুযায়ী দুই হাতে আদিত্যর টি শার্ট চেপে ধরে ঘুমিয়ে আছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আদিত্য। নূর পুরোপুরি ঘুমিয়ে গেছে বুঝতে পেরে আদিত্য নূরের হাত টি শার্ট থেকে ছাড়ানোর চেষ্টা করে সরে যেতে নিলেই নূর ঘুমের মাঝেই নড়ে উঠে মুখ দিয়ে উম্মম জাতীয় শব্দ বের করল। টি শার্ট আরও জোরে খামচে ধরে আদিত্যর সাথে একেবারে মিশে গেল। আদিত্য আর নড়ল না। নূরের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে দ্রুত আবারও জড়িয়ে নিল তাকে। নূরের মুখের দিকে তাকিয়ে নীরবে হাসল সে। আজ তার অ্যাঞ্জেলটার কি হয়েছে কে জানে। আদিত্যকে যেন এক মুহূর্তের জন্য ছাড়তে চাচ্ছে না। ঘুমের মাঝেও শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলে বুঝি আদিত্য হারিয়ে যাবে। নূরের গালে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে কপালে চুমু এঁকে দিল আদিত্য। এই মেয়েটাকে ছাড়া আদিত্যর সব শূন্য। আজকে ওর কিছু হয়ে গেলে আদিত্য শেষ হয়ে যেত। তবে এটাই শেষ। এরপর আর ওর পাখির উপর কোনো আঁচ আসতে দিবে না সে। একদম না। নূরের দিকে আসা সব বিপদ সে রুখে দিবে। আর প্রতিদানে দিবে ভয়ঙ্কর পরিণাম। এসব ভাবতে ভাবতে চোখ মুখ কঠিন হয়ে এলো আদিত্যের। আস্তে করে নূরের কাছ থেকে আবার সাবধানে টি শার্ট ছাড়িয়ে নিল আদিত্য। গায়ে চাদর টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। স্টাডি রুমে আবির আর বিহান আগে থেকেই বসেছিল। আদিত্য ওদের কাছে এসে বসে বলল, এবার বল কি বলছিলি তোরা? বিহান বলল, আদি, আমি আর আবির কিছু পাইছি। সিসিটিভি ফুটেজ ভালোভাবে পর্যবেক্ষণ কইরা আছল কালপ্রিট খুইজা পাইছি, যে ভাবির হারিয়ে যাওয়ার জন্য দায়ী। আবির বলল, হ্যাঁ আদি, এই দেখ ফুটেজটা দেখ তুই। আবির তখনকার নূরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময়কার ফুটেজ চালু করে দেখিয়ে বলল, এই দেখ, ভালো করে খেয়াল করলে দেখা যাবে ওই ঝুমুর মেয়েটা কেমন ইচ্ছে করেই পড়েছে সুইমিং পুলে। আর পুলে পানিও কম ছিল। ডুবে যাওয়ার মতো না। তাহলে মেয়েটা বাঁচাও বাঁচাও করছে কেন শুধু শুধু? তার মানে সে ইচ্ছে করে এমন করেছে যাতে গার্ডগুলো তার দিকে চলে আসে। আর তাই হলো। ভালো করে খেয়াল করলে দেখা যাবে ঝুমুর ভাবিকে চোখের ইশারা করল। আর তখনই ভাবি গেটের দিকে গেল। আর এতেই বোঝা যায় তান মেয়েটাই ভাবিকে বের হওয়ার বুদ্ধি দিয়েছে। শুধু তাই না, গত কয়েকদিন হলো ভাবির সাথে যা যা হচ্ছে তার জন্যে ওই দায়ী। মেয়েটার উপর সন্দেহ তো আমার প্রথম থেকেই ছিল। তাই আমরা আগের সব ফুটেজও চেক করেছি। যদিও সে অনেক চালাকি করে সব করেছে। সিসি ক্যামেরায় তাকে যাতে দেখা না যায় সেই কৌশলে কাজ করেছে। তবে সে তো আর জানে না যে বাসায় সাউন্ড রেকর্ড সিস্টেমও লাগানো আছে, যাতে তার সব কথা রেকর্ড হয়ে গেছে।
আজ আমরা ওর আগের সব রেকর্ডিং শুনেছি। যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে তার কুবুদ্ধিগুলো। বেডি ভাবির জায়গা দখল করার জন্য এসব করেছে বুঝছস আদি। আদিত্য এই পর্যায়ে বলে উঠল। তা আমি আগেই বুঝতে পেরেছি। নূর বেরিয়ে যাওয়ার ওই ফুটেজ দেখেই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু তখন নূরকে খুঁজে বের করা বেশি জরুরি ছিল, তাই ওই বিষয়ে তখন ঘাটিনি। নূরকে নিয়ে ফেরার সময় নূর ঘুমের ঘোরে বিড়বিড় করে বলছিল, তুই নূর বলছিলি ঝুমু, আমার হিরো পচা না, আমার হিরো ভালো। অনেক ভালো। সেটা শুনে আমার সন্দেহ তখন বিশ্বাসের রূপ নেয়। আমি বুঝতে পারি এগুলো ঝুমুরের কাজ। যদিও এটা বুঝতে আমি দেরি করে ফেলেছি। আমার আরও আগেই এই ব্যাপারে তদন্ত করা উচিত ছিল। কিন্তু কিভাবে সন্দেহ করতাম? কোনো আপন বোন হয়ে যে নিজের বোনের এমন ক্ষতি করার চিন্তা করতে পারে, এমন একটা জঘন্য খেয়াল কিভাবে আসতো আমার মনে? তাই তো আমি ওভাবে কখনো ভাবিনি বিষয়টা। সব সময় ভেবেছি নূরের হয়তো কোনো শারীরিক সমস্যা হয়েছে, তাই ফুটেজ ওভাবে ঘেঁটে দেখিনি। না হলে আমার নূরের ক্ষতি করার চেষ্টা করা হাতটা আমি কবেই উপড়ে ফেলতাম। আবির বলল, তো এখন কি ভাবছিস? ভাবির অপরাধীকে শাস্তি দিবি না? চল ওই বেদিরে শায়েস্তা করি এখনই। না আবির, ঝুমুরকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার চেয়ে বেশি কারোর নেই। ও আমার নূরকে আমার কাছ থেকে দূর করতে চেয়েছিল। এর জন্য ওকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও আমার হাত বাঁধা। আমি চাইলেও এখন ওকে শাস্তি দিতে পারবো না। কারণ হলো নূর। আমার নূর অনেক মাছুম আবির। ও এইসব স্বার্থপর মানুষের মতো না। ও শুধু মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে জানে। ঝুমুরের চালাকি সে বোঝে না। সে তো বোনকে ভালোবাসতেই জানে। তাই ঝুমুরকে কোনো শাস্তি পেলে নূর কষ্ট পাবে। কোনো কারণে শাস্তি দিচ্ছি তা বুঝবে না, বোনের জন্য মায়া করে কাঁদবে। আর আমি আমার নূরকে কষ্ট দিতে পারবো না। তাহলে কি এভাবেই ছেড়ে দিবি ওই বদবেদিরে? কিছু করবি না ওর? করব, তবে আমি না, অন্য কেউ করবে। যারা করবে তারা কালই আসবে। ঝুমুরের যা করা দরকার তারাই করবে। এখন যা, তোরাও শুয়ে পড়। বলেই আদিত্য উঠে চলে গেল নিজের রুমের দিকে। আবির আর বিহানও আপাতত শুতে চলে গেল। সকালে ফ্রেশ হওয়ার পর আদিত্য নূরকে নিয়ে নিচে যেতে চাইলে নূর দুই সামনের দিকে বাড়িয়ে দিয়ে আহ্লাদি সুরে বলল, কোলে যাব। আদিত্য হেসে দিয়ে কোলে তুলে নিল নূরকে। এটা নূরের প্রায় রোজকার আবদার হয়ে গেছে। তবে আদিত্যরও ভালোই লাগে তার অ্যাঞ্জেলের সকল আবদার পূরণ করতে। আদিত্য নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসতে লাগল। আর নূর এক হাতে আদিত্যের গলা জড়িয়ে ধরে, অন্য হাতে আদিত্যর সাথে দুষ্টুমি করছে। কখনো কানে ফু দিচ্ছে, কখনো নাক টানছে আর হি হি করে হাসছে। এভাবে নিচে আসলো ওরা। তখনই হঠাৎ নূর সামনে তাকাতেই অবাক হয়ে গেল। বিস্ময় আর চমকিত কণ্ঠে বলে উঠল, মা। আদিত্যর কোল থেকে ঝট করে নেমে দৌড়ে গেল নূর ওর মায়ের কাছে। নূরের মা বাবা আর বড় বোন এসেছে গ্রাম থেকে। নূর তাদের দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল নূর। আমোদিত কণ্ঠে বলল, মা,
তুমি এসেছ। নূরের মা নূরের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ রে মা, আইসি। তুই কেমন আছিস? নূর খুশি মনে বলল, আমি তো অনেক ভালো আছি। এতগুলা ভালো আছি। নূরের মা তার মেয়ের খুশি দেখে যেন চোখ ভরে উঠল। তার পাগলি মেয়েটার কপালে আল্লাহ এত সুখ লিখছিল তা দেখে মন ভরে উঠল তার। নূরের বড় বোন ঝিলিক এগিয়ে এসে বলল, কিরে পাগলি, কেমন আছিস? এই পর্যায়ে আদিত্য বলে উঠল, দেখুন প্লিজ সবাই নূরকে ওর নাম ধরে ডাকলে খুশি হব। ওকে ওই নামে ডাকবেন না কেউ। ঝিলিকও অবাক হল বোনের ভাগ্য দেখে। ছেলেটা কত ভালোবাসে ওকে যে ওকে পাগলি বলাতেও রাগ হয়। সত্যিই ওদের নূর অনেক ভাগ্যবতী। নূর ওর মা বোনের সাথে খুশি মনে কথা বললেও ওর বাবাকে দেখে কেমন ভীতু নজরে তাকাল সে। বাবাকে ভীষণ ভয় পায় নূর। ছোট থেকেই নূর শুধু বাবার নারাজিই পেয়েছে, তাই তাকে শুধু ভয়ই পায় সে। ওদের দেখা সাক্ষাতের মাঝেই ঝুমুর এসে উপস্থিত হল সেখানে। নিজের পরিবারকে হঠাৎ এখানে দেখে বর্ষর ধাক্কা খেল সে। ভয়ও পেল ভীষণ। বাড়ি থেকে পালিয়ে আসার পর এই প্রথম তাদের সামনে এসেছে সে। ভয় ভয় এগিয়ে গিয়ে বলল, আব্বা, মা, তোমরা কখন এলে? ঝুমুরকে দেখা মাত্রই নূরের মা বাবার চেহারায় রাগী ভাব স্পষ্ট হল। আদিত্য এই পরিস্থিতি থেকে নূরকে দূরে রাখতে নূরের উদ্দেশ্যে বলল, অ্যাঞ্জেল, তোমার আপুকে তোমার রুম দেখাবে না? যাও, নিয়ে যাও। নূর খুশি মনে বলল, হ্যাঁ হ্যাঁ বনু, চল, তোমাকে আমার রুম দেখাই। আমার রুম না অনেক বড় আর অনেক সুন্দর, চল তোমাকে দেখাই। নূর যেতেই নূরের মা এসে ঠাস করে সজোরে চড় বসিয়ে দিল ঝুমুরের গালে। ঝুমুর হতচকিত হয়ে গেল যেন। কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে অন্য গালেও আরও একটা চড় বসালো ওর মা। রাগী গলায় বলল, বেশরম, বেহায়া মেয়ে, লজ্জা করল না তোর নিজের মায়ের পেটের বোনের সাথে এমন করতে? ঝুমুর বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো মা? আমি কি করেছি? আর মারছ কেন আমাকে? কি করেছিস এখনো জিজ্ঞেস করেছিস? তোর কি মনে হয় আমরা কিছু জানি না? জামাই আমাদের সব বলে দিয়েছে তোর কুকৃতির কথা। নূরের সাথে কি কি করছিস সব জানি আমরা। ঝুমুর ভীষণ ভয় পেয়ে গেল এবার। তার মানে আদিত্য সব জেনে গেছে আর মা বাবাকে ওই ডেকে পাঠিয়েছে। নূরের মা তিক্ত সুরে বলতে লাগল, আমার তো ভাবতেও ঘৃণা করছে যে তোর মতো মেয়ে আমি আমার পেটে ধরেছি। ভরা মজলিসে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তোর মন ভরেনি, এখন আবার নিজের বোনের ক্ষতি করতে চেয়েছিলি। ছি, আরে আর কত মেয়েটাকে কষ্ট দিবি তোরা? জন্মের পর থেকে তো শুধু অবহেলাই পেয়েছে মেয়েটা। এমনকি আমি মা হয়েও তেমন ভালোবাসা দেয়নি ওকে। পরপর মেয়ে জন্ম দেওয়ায় তোর বাবা আর দাদি আমাকে দিনরাত কথা শোনাত। তার উপর আবার পাগল মেয়ে পয়দা করায় আরো কথা শুনতে হয় আমার। তোর বাপের রাগ সইতে হয় আমাকে, আর আমিও সেই রাগে কখনো মেয়েটাকে তেমন ভালোবাসিনি। সব সময় অবহেলা করেছি। সবার কাছ থেকে অবহেলা আর কষ্টই পেয়েছে মেয়েটা। আর আজ যখন ভাগ্যগুণে মেয়েটা সুখের দেখা পেয়েছে সেখানেও তুই চলে এসেছিস কালসাপ হয়ে। কোনো লজ্জায় তুই বাড়িতে ঢুকেছিস? কোনো সাহসে নূরের ক্ষতি করতে চেয়েছিস তুই? আজ তোকে আমি জন্মের শিক্ষা দিয়েই ছাড়ব। বলেই ক্ষিপ্ত হয়ে ইচ্ছেমতো ঝুমুরকে চড় থাপ্পড় মারতে লাগল নূরের মা।
বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগল। আবির মাঝখান থেকে একটা ঝাড়ু নিয়ে এসে নূরের মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি, হাত দিয়ে মারতে কষ্ট হচ্ছে নিশ্চয়। আপনি বরং এটা ট্রাই করতে পারেন। নূরের মা সত্যি সত্যিই ঝাড়ুটা হাতে নিয়ে ইচ্ছেমতো মারতে লাগল ঝুমুরকে। মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে গেল। নূরের বাবা তখন বলল, আচ্ছা, বাদ দাও এখন। আর শোন ঝুমুর, তোকে আমি সেদিনই মৃত মেনে নিয়েছি যেদিন তুই আমার মুখে চুলকানি লাগিয়ে ভরা মজলিসে আমাকে অপমানিত করে রেখে গেছিলি। তাই যেখানে তুই আমার মেয়েই না, সেখানে নূর তোর বোনও না, আর না তোর এ বাড়িতে কেউ আছে। তাই এক্ষুনি বেরিয়ে যা এ বাড়ি থেকে আর আমাদের জীবন থেকে। জীবনেও এই মুখ দেখাবি না আর। বেরিয়ে যা এক্ষুনি। ঝুমুর অনেক আকুতি মিনতি করে মাফ চাইল, কিন্তু মানল না কেউ। অগত্যা চলে যাওয়ার জন্য এগুতেই আদিত্য তখন বলে উঠল, শুনুন, আপনি আমার নূরের ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু শুনে রাখুন, আজ শুধুমাত্র আপনি ওর বোন দেখে নিজ পায়ে যেতে পারছেন। না হলে আইসুয়ার আমার নূরের ক্ষতি করার চেষ্টাকারী এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার জন্য বাঁচিয়ে রাখতাম না। তাই জীবনের মায়া থাকলে আর কখনো আমার নূরের জীবনে আসবেন না। নাও গেট লস্ট। চলে গেল ঝুমুর। নূরের মা বাবা তাদের মেয়ের কৃতকর্মের জন্য আদিত্যর কাছে মাফ চাইল। নূর ঝিলিককে নিজের রুম দেখাচ্ছে। ঝিলিক সব দেখে অনেক খুশি হয়ে গেল। তারপর নূরকে নিজের সামনে বসিয়ে বলল, আচ্ছা নূর, বলতো তোদের মাঝে কি সব ঠিক চলে? নূর বুঝতে না পেরে কপাল কুঁচকে বলল, কি ঠিক চলবে? মানে স্বামী স্ত্রীর ভিতর যেসব হয় তা হয়েছে তোদের? কি হয়? আদিত্য কি আদর করে তোকে? নূর হাসি মুখে বলল, হ্যাঁ করে তো, অনেক আদর করে। আচ্ছা, কিভাবে আদর করে? আমাকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, কোলে নেয়, এইসব করে। আরে এই আদর সেই আদর না। আচ্ছা শোন নূর, তোকে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোন। স্বামী স্ত্রীর আরও কিছু হয়। এটা না হলে আসল স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। স্ত্রীর প্রতি স্বামীর কিছু চাহিদা থাকে, তা পূরণ না করলে স্বামী খুশি হয় না। তাই কিন্তু আমি তো হিরোকে খুশি করতে চাই। বলো না কিভাবে খুশি করব? আচ্ছা, আমি তোকে বলে দিচ্ছি কি কি করতে হবে। তুই আমার কথা মতো কাজ করবি, ঠিক আছে? আচ্ছা, আমি তাই করব। সারাদিন পর রাতের গাড়িতে নূরের পরিবার ফিরে গেল। নূরকে নিয়ে যেতে চেয়েছিল কয়েকদিনের জন্য। তা শুনে প্রথমে আদিত্য ঘাবড়ে যায়, কিন্তু নূর যখন বলে সে হিরোকে রেখে কোথাও যাবে না, তখন যেন স্বস্তি পাশে আর মন জুড়ে খুশির প্রশান্তি ছড়িয়ে যায়। তখন তার অ্যাঞ্জেলের কাছে এখন আদিত্যই সবচেয়ে আপন। এর চেয়ে বেশি খুশির আর কি হতে পারে আদিত্যর জন্য? রাতের বেলা আবির আর বিহানের সাথে কিছুক্ষণ কথাবার্তা শেষে রুমে আসতেই যা দেখল তাতে থমকিত হয়ে গেল আদিত্য। চলবে।